হাই বন্ধুরা, আমি ভাস্কর দাস আবার তোমাদের সামনে হাজির হলাম বিজ্ঞান বিষয়টি নিয়ে। আজ আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। তো এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু 8 যেহেতু তোমরা স্ট্যান্ডার্ড 8 লেভেলে, এই কারণে তোমাদের প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। তোমরা যখন 9-এ ভর্তি হবে, 9-10-এ যাবে, তখন কিন্তু ওখানে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি নামে একটি বিষয় পাবে। ওখানে কিন্তু এই ডিটেইলস আরো বিষয়গুলো ভালো করে জানতে পারবে। আমরা এখানে যেসব বিষয় পাবো সেটা হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমতাকরণ। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে থাকবে তোমার সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন বিক্রিয়া। এগুলো কিন্তু বিক্রিয়া, সবগুলোই বিক্রিয়া। 5টা বিক্রিয়া সম্বন্ধে আমরা এখানে জানবো। আর রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তি রূপান্তর, শুষ্ক কোষ ড্রাই সেল, আর তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আমরা জানবো। আর তোমাদের বইয়ে দেখো যে এই একটি তালিকা রয়েছে, এখানে যোজনী সংখ্যাগুলো দেওয়া আছে। তোমরা 8-এ তোমাদের শুধুমাত্র 4 যোজনী পর্যন্ত দেওয়া আছে। এর পরের ক্লাসে গেলে তোমরা আরো বেশি যোজনীরও এই পরমাণুগুলো বা এই মৌলগুলো পাবে। তো এখানে দেখো অধাতু মৌল, ধাতু মৌল আর যৌগমূলক এখানে ছক আকারে আছে। এটা 1 যোজনীর মৌল, এগুলো দ্বিযোজনীর মৌল, এগুলো ত্রিযোজনী, আর এগুলো 4 যোজনীর মৌল। তো আমাদের পৃথিবীতে যে রসায়নবিদগণ বা গবেষকরা কিন্তু আজ পর্যন্ত তোমাদের বইয়ে আছে 118টি মৌলে সন্ধান পেয়েছেন। কয়টা? 118টি। কিছু কিছু বইয়ে দেখবা 119টি বা আরো বেশি কিন্তু আবিষ্কার করেছেন। তো তোমরা 118টি তোমাদের বই আছে, এই কারণে তোমরা কিন্তু 118টি মনে রাখবে। তো এবার আগে আমি বলি প্রতীক কি। কোন মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। কোন মৌলের কি? সংক্ষিপ্ত প্রকাশ। প্রকৃতিতে প্রাপ্ত সব মৌলিক পদার্থের প্রতীক 1 বা 2 অক্ষরে। তবে মনুষ্য সৃষ্ট বা মানুষ সৃষ্টি করছে এরকম কিছু মৌলের প্রতীক কিন্তু 3 অক্ষরের। আর এগুলো সাধারণত ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে কিন্তু উৎপত্তি বা তৈরি এই শব্দগুলো। তো প্রতীক আমরা যদি এখন দেখি হাইড্রোজেন, আমরা যদি হাইড্রোজেনকে লিখতে যাই একটু বেশি সময় লাগবে বা জায়গা লাগবে, বানানো ভুল হতে পারে। এটা আমরা যদি প্রতীকে লিখি তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের সংকেত হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, আর কি আছে? সোডিয়াম Na। এগুলো কিন্তু হচ্ছে কি? প্রতীক। তাহলে প্রতীক কি বন্ধুরা? কোন মৌলের সংক্ষিপ্ত যে প্রকাশটা বা সংক্ষিপ্ত মৌলের নামটার সংক্ষিপ্ত যে সংকেত বা যেটা লিখে আমরা প্রকাশ করি সেটাই কিন্তু প্রতীক। তোমরা প্রতীক সংকেত এগুলো কিন্তু 7-এ 6-এও পড়েছো, একটু ধারণা আছে। তো এবার আমি যাচ্ছি সংকেতে। সংকেতটা কি? মৌলিক বা যৌগিক পদার্থের অনুপ্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে কিন্তু সংকেত বলা হয় বা আণবিক সংকেত বলা হয়। এটা আমি যদি আরেকভাবে বলতে যাই তাহলে এটা এরকম হবে সংজ্ঞাটা, যে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। এখানে কিন্তু অণুর সংক্ষিপ্ত রূপকে বলছে। তাহলে আমরা যদি এখন মৌলিক সংকেত, মৌলিক যে আমরা বললাম মৌলিক, আরেকটা কি শব্দ বলেছি বন্ধুরা? যৌগিক। মৌলিক ও যৌগিক পদার্থের। তো যেমন ধরো হাইড্রোজেন, H2, অক্সিজেন O2, এগুলো কিন্তু মৌলিক পদার্থ। যৌগিক H2O মানে পানি, NaCl সোডিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু যৌগিক পদার্থ। তাহলে এই মৌলিক ও যৌগিক পদার্থের যে অণুর সংক্ষিপ্ত রূপ তাকে কিন্তু সংকেত বলে। আচ্ছা, এবার আমরা যোজনীতে যাই। যোজনীটা কি? একটি মৌলের পরমাণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে বা এর সাথে যুক্ত আছে
এটাকে কিন্তু যুক্ত হতে পারে, যুক্ত আছে বা যুক্ত হতে পারে, সেটাকে কিন্তু বলা হচ্ছে যোজনী। এটাকে আমরা কিন্তু হাতের সাথে তুলনা করতে পারি, মানে আমার হাতে নখ কয়টি বা হাত কয়টি, আমার হাত কত দিকে প্রসারিত হতে পারে। এখানে কিন্তু দেখো যোজনী সংখ্যাটা দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে হলেও এটা মুখস্থ করো বা আত্মস্থ করো। জানি এটা সহজে মুখস্থ হতে চাইবে না, তো এটা কি করবে, সুন্দর করে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে আটকে রাখবে আর বারবার দেখবে, অবশ্যই এটা থেকে তোমরা উপকৃত হবে। তো এইখানে আমি যদি একটু দেখি যে যোজনী কিভাবে হাতগুলো প্রসারিত হয়। যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড এর সংকেত HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন এর দুইটারই কিন্তু সংকেত যোজনী 1, তো এর হাতও কিন্তু 1 হবে। এই যে এবার আমি যদি দেখি পানি H2O। আচ্ছা বন্ধুরা, এখানে দেখো তোমরা হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, আবার অক্সিজেনের যোজনী কিন্তু 2, তাই তো? তাহলে কেন এরকম হলো? এই যোজনী লেখার ক্ষেত্রে একটু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো হাইড্রোজেন 1, অক্সিজেন 2, কিন্তু যখন বসবে তখন হয়ে যাবে ভিন্ন। এর যোজনী সংখ্যাটা বসবে এর সাথে, আর এই মৌলের সাথে, আর এর যোজনীটা বসবে ওর সাথে। এইভাবে কিন্তু দেখো পানিতে H বা হাইড্রোজেন অণু হয়ে গেছে 2টা, আর অক্সিজেন অণু হয়ে গেছে 1টা। এখন এর হাতগুলো একটু দেখি বন্ধুরা, কিভাবে এর হাত প্রসারিত হচ্ছে। দেখো ও হাইড্রোজেন 2টা, মানে এর হাত 2টা বের হয়ে গেছে। এরকম যদি আমরা আবার দেখি অ্যামোনিয়ামকে, অ্যামোনিয়াম NH3 এর সংকেত, তাহলে নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, হাইড্রোজেনের 1। এই যে বললাম আমি আগেই যে যোজনীগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে নাইট্রোজেনের হাত কয়টা বের হবে তাহলে? হ্যাঁ, ঠিক ধরেছো, 3টি। কিভাবে? এই যে দেখো, খুব সোজা না? হ্যাঁ, তোমরা এইভাবে আরো অনুশীলন করো। তো এরপর আমরা যদি দেখি রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার আগে আরেকটি জিনিস রয়েছে, যৌগমূলক। এই ছকটা দেখো ভালো করে, এই যে যৌগমূলকগুলো নিচে, এই যৌগমূলকটা কি? মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। মৌলিক পদার্থের পরমাণুগুলো কি করে? কার মতো? পরমাণুর মতো যৌগ গঠনে কি করে? অংশগ্রহণ করে বা অংশ নেয়। আর এই জাতীয় পরমাণুগুলোকে বলা হচ্ছে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে, যৌগমূলক বা র্যাডিক্যাল। তো এইখানে দেখো এই যে মৌলগুলো আছে, এরা কিন্তু স্বাধীনভাবে থাকে না, এরা স্বাধীনভাবে থাকে না। তো এখন আমরা যদি দেখি যে যৌগের আণবিক সংকেত লেখার যে নিয়ম অনুসরণ করে, এখানে কিন্তু 3টি নিয়ম আছে, 3টি নিয়ম কিন্তু এরা অনুসরণ করে। প্রথম, যৌগের উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই বলে বা হলে এক্ষেত্রে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌল কিংবা মৌলগুলো পাশাপাশি লিখলেই হবে বা চলে। যেমন ধরো কি এটা লিখলাম আমি, ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, Cl। দেখো এটা কি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম এই যে দ্বিযোজনীর, আবার অক্সিজেনও দ্বিযোজনীর। এখানে কিন্তু দেখো এরা দুইজনই কিন্তু, এদের দুইজনেরই যোজনী কিন্তু 2, তো এদের যোজনীর সংখ্যা পরিমাণ একই হওয়ার কারণে আমি কিন্তু এটা আর কি করলাম না, লিখলাম না, পাশাপাশি এইভাবে লিখলেই হয়ে যাবে। এবার আমরা যদি 2 নাম্বার নিয়মটা দেখতে যাই, উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোন নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে
ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। যেমন ধরো আমরা যদি কার্বন ডাই অক্সাইডকে লিখতে যাই, কার্বনের যোজনী 2, অক্সিজেনের 2 আর কার্বনের 4, আমরা ওই যে বললাম উল্টা করে লিখবো, একজনেরটা আরেকজনের সাথে লিখবো। তো এই ক্ষেত্রে কি বলছে, গুণিতক, ধরো এর 2 এর 4, এটা এখন কি হবে, আমরা কাটাকাটি করতে পারি বা ভাগও করতে পারি। যেমন ধরো 2 আমি যদি কাটি এখানে 2 দুগুণ 4, তাহলে কিন্তু এটা হয়ে যাবে CO2, কার্বন ডাই অক্সাইড। তাহলে কি বলছে, যদি এই উভয় মৌল যে আছে, এই উভয় মৌলের মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে, যে নির্দিষ্ট সংখ্যার গুণিতক 2 দিয়ে এটা কাটা যাচ্ছে, এটা যদি হয় তাহলে আমরা কি করব, ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখলেই কিন্তু হয়ে যাবে। আরেকটা আছে 3, এখানে একটু আগে আমি বলি, ধরো এর যোজনী x, b এর যোজনী y, কিন্তু আমি যদি এটা এখন লিখতে যাই তাহলে কিন্তু আমি এইভাবে লিখব ay bx। এই ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, এই যে বিনিময়, এর যোজনী b এ যাচ্ছে, b এর যোজনী a আসতেছে। তো এখানে কি, উভয় মৌলের কিংবা উভয় মূলকের রাসায়নিক সমীকরণের যে বিক্রিয়াটা আছে, এটার ক্ষেত্রে কি হবে, যে উভয় মৌল কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, অর্থাৎ যেমন ধরো এই যে ax by, এটার গুণিতক যাচ্ছে না, যদি না যায় তাহলে কি হবে, এটা গুণিতক গেল জন্য কিন্তু আমি ভাগ করে দিলাম। এখন যদি গুণিতক না যায় তাহলে আমি কি করব, এটা কি, অ্যামোনিয়াম অক্সাইড। দেখো এটা বিনিময় হচ্ছে অক্সিজেনের যোজনী 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী 3। আমি শুধু বিনিময় করলেই কিন্তু হয়ে যাবে, যখন এটা কি হচ্ছে না, ভাগ যাচ্ছে না। তো এই 3টা নিয়ম। এরপর আমরা যাব রাসায়নিক বিক্রিয়ায়। রাসায়নিক বিক্রিয়াটা কি, দুটি মৌল বা দুটি যৌগের মধ্যে যখন কি হচ্ছে, ধরো দুইটা এক জায়গায় একত্রিত করছি, করার পরে এখানে একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, হওয়ার পরে নতুন একটা মৌল বা যৌগ যদি উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়া বলছে। এখন আমরা যদি দেখি রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণটা কি, কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যদি বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নর সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাহলে তাকে রাসায়নিক সমীকরণ বলে। কি কি চিহ্ন, চিহ্নগুলো এই যে প্লাস, অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন, সমান চিহ্ন, এই চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয়। যদি এখানে আমি একটা বিক্রিয়া দেখি, যেমন জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক আর কি বললাম, সালফিউরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট আর কি থাকবে, হাইড্রোজেন। আচ্ছা দেখো আমি এখানে কিন্তু কোনো চিহ্ন বা কোনো কিছু ব্যবহার করিনি, এটা কি মনে হবে যে এটা একটা রাসায়নিক সমীকরণ? না। তাহলে কিভাবে মনে হবে, দেখো এখন এই জিঙ্ক আর
সালফিউরিক অ্যাসিডটা দুইটাই বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। দেখো এবার এই যে আমি প্লাস, তারপরে কি তীর চিহ্ন প্লাস দিয়ে এটা বুঝালাম। এই রাসায়নিক বিক্রিয়াটা বা সমীকরণটা তো সম্পন্ন হলো, এবার এটা সমতাকরণটা আমরা করব। সমতাকরণটা কিন্তু অবশ্যই জরুরি, সমতাকরণ করতে হবে। তাহলে রাসায়নিক সমতাকরণ যদি আমি করি, ধরো এখন পানি এবং হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে কি উৎপন্ন করবে বন্ধুরা? হ্যাঁ, পানি, H2O। তো এখন তোমরা লক্ষ্য করো তো, হাইড্রোজেনের যোজনী বা এখানে কয়টি হাইড্রোজেন ছিল? দুইটি। অক্সিজেন কয়টি ছিল? দুইটি। কিন্তু এখানে গিয়ে দেখো হাইড্রোজেন দুইটি হয়েছে, অক্সিজেন কিন্তু একটি। তাহলে কি সমতাটা হলো? হলো না তো। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কি করব? এটা যদি সমতা করতে চাই, ধরো এখানে আমি 2 দিয়ে দিলাম, এখানেও 2 দিয়ে দিলাম, তাহলে কি হলো? ধরো এখানে 2 গুণন 2 আর এখানে 1 গুণন 2, এইখানে আসবে কি 2 গুণন 2 গুণন, না এখানেও তো 2 হবে, 2। কেন 2? দেখো এটা পুরোটাই কিন্তু এখানে হাইড্রোজেন অণু আছে 4টা আর অক্সিজেন অণু আছে 2টা। তাহলে এটা সমতা এখানে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 4, এখানে 2, এই দুইটা আবার যদি করি যোগ করি, এই 4 প্লাস 2 6। তো এইখানে দেখো সমতাকরণটা করে কি হবে? 2 একে 2, 2 দুগুণ 4, 2 তো গুণ আকারে আছে, প্লাস 1 এই অবস্থায় আসবে। তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণ 6। তো এইভাবে আমরা কিন্তু কি করব? রাসায়নিক বিক্রিয়ার সমতাটা করব। আর এই সমতাটা যদি আমাদের জানা থাকে, আমরা যে কোনো বিক্রিয়া, বড় বড় বিক্রিয়াগুলো সুন্দরভাবে অনায়াসে বুঝবো এবং সুন্দরভাবে নিজেরাই ক্যালকুলেশন করতে পারবো। এটাতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। এবার আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার দিকে যাই, রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়ার এখানে কিন্তু 5টা বিক্রিয়া নিয়ে আলোচনা করা আছে: সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন। তো প্রথমে আমরা দেখি সংযোজন বিক্রিয়াটি কি। একের অধিক পদার্থ একত্রিত হয়ে যখন সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে, তখন তাকে কিন্তু সেই বিক্রিয়াটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার যদি আমরা একটা উদাহরণ দেখি, জিঙ্ক এবং সালফার, জিঙ্ক এবং সালফার এই দুইটা মিলে কি হবে? জিঙ্ক সালফেট। তাহলে এখানে কি হলো দেখো, একের অধিক মানে 2টা, এখানে কিন্তু 2টা পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ একটা ভিন্নধর্মী কিন্তু একটা কি উৎপন্ন করলো? ভিন্নধর্মী একটা পদার্থ উৎপন্ন করলো। বা এটা আমরা আরো বলতে পারি যে 2টি যৌগ যুক্ত হয়ে কিছু সংযোজন বিক্রিয়া কিন্তু নতুন ভাবে কি করবে? মৌল তৈরি করবে। যেমন অ্যামোনিয়াম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই দুইটা মিলে কি করবে? সোডিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু ভিন্নধর্মী কি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার বিযোজন বিক্রিয়াটা কি সেটা আমরা একটু দেখি। যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে যখন একাধিক নতুন বা একাধিক যখন পদার্থের
সৃষ্টি করবে বা উৎপন্ন করবে তখন তাকে কিন্তু বিযোজন বিক্রিয়া বলা হয়। যেমন কি কপার সালফেট, কপার কার্বনেট, কপার কার্বনেট। তো এটা কি হলো, তাপ। আমরা যদি এখানে তাপ দেই, তাপ দিলে কপার অক্সাইড আর কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। আমরা যদি আরো দেখি এখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যদি আমরা এখানে আরেকটা যদি বিক্রিয়া দেখি তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে কেন আমি ব্র্যাকেটের পরে 2 দিলাম, কারণ এই দুইটার মিলেই কিন্তু এখানে এর সংখ্যাটা আমি বসাইছি, এই কারণে। এটা কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম কার্বনেট আর পানি। আচ্ছা, এবার আমরা যদি দহন বিক্রিয়ায় যাই, দহন মানে কি, অবশ্যই এখানে আগুন লাগবে, কিছু পোড়ানো লাগবে, তাই তো। দহন বিক্রিয়ায় কি ঘটতেছে, ধরো একটা পদার্থ বা মৌলকে যখন বাতাসের যে অক্সিজেনটা আছে এটার সাথে বিক্রিয়া করে বা পুড়ে তাপ এবং নতুন একটা যদি পদার্থ তৈরি করে তাহলে তাকে কিন্তু বলা হচ্ছে দহন বিক্রিয়া। তো এখানে অবশ্যই লাগবে কি, অক্সিজেনকে, বাতাসের অক্সিজেনকে লাগবে। যদি আমরা এরকম কিছু বিক্রিয়া দেখি তাহলে কি হবে, সালফার আর অক্সিজেন। তাহলে আমরা এই দুইটা যৌগ মিলে কি উৎপন্ন করলো, সালফার ডাই অক্সাইড। আবার যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করলো, অক্সিজেন। তাহলে এটা কি উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ও কিন্তু এর সমতার জন্য তখন আমি কি করব, এখানে 2 নিব, এই যে দহন। এবার প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, দেখো এই কথাটার মধ্যে কিন্তু এর সংজ্ঞাটা লুকায়িত। সংজ্ঞাটা তাহলে কি হবে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অপর একটি যৌগ থেকে অন্য মৌলকে সরিয়ে নিজে ওই স্থানে বসে নতুন ভিন্নধর্মী পদার্থ বা যৌগ তৈরি করে থাকে তাকে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমরা যদি ধরো এখানে আমি দিলাম এ এবং বি, সি, এই দুইটা বিক্রিয়া করে কি হলো, বিটাকে সরাই দিয়ে সি চলে গেল, বা ওখানে সি বিটাকে সরাই দিয়ে এ ওখানে বসলো। এরকম একটা যদি আমরা উদাহরণ দেখি, আয়রন, এর সাথে কি বিক্রিয়া করলো, কপার সালফেট। তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হলো কি, ফেরাস সালফেট। আর বাকি থাকলো কি, কপার। তো এই বিক্রিয়াটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে কি দেখা যাচ্ছে, যে এই যে আমরা যে আয়রনটাকে দেখলাম, আয়রনটা কি করলো, এখানে কপারকে সরাই দিয়ে ও নিজেই বসে গেল।
সংজ্ঞাটা কি তাহলে? একটা যৌগ যখন আরেকটিকে সরায়, নিজে গিয়ে সেই স্থানটা দখল করে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এবার প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি, সংজ্ঞাটা কি আছে? যে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী পদার্থ যখন বিক্রিয়া করে একটি নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে, তখন তাকে কিন্তু বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি করবে? দুইটি সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ বিক্রিয়া করবে, করে একটি নতুন নিরপেক্ষ পদার্থ তৈরি করবে। যেমন সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড কার সাথে করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করবে? পানি। এখানে কিন্তু আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? লবণ ও পানি। তো আমরা একটু এই ছকটাতে যদি দেখি, এখানে কিন্তু কিছু আমি একটু ছেড়ে গেছি, যেমন কপার, কপার, তারপরে গোল্ড, এর পাশে আছে আয়রন, এগুলো কিন্তু আঁশ, এগুলোকে আঁশ বলা হচ্ছে। যখন কম, যোজনী সংখ্যা যখন কম থাকবে তখন এদেরকে আমরা আঁচ বলবো, আর বেশি থাকলে কিন্তু ইক বলবো। যেমন ধরো এখানেও কিন্তু আছে ফেরাস, ফেরিক, এটা হবে ফেরাস, এটা তখন হবে ফেরিক। যোজনী সংখ্যা কম থাকলে হবে ফেরাস, আর যোজনী সংখ্যা বেশি থাকলে কি হবে? ফেরিক। আর কি আছে? গোল্ড, এটাও কিন্তু ফেরিক। তারপরে টিন, এটা আঁচ, এটা ফেরিক। তো বইয়ে তোমরা লক্ষ্য করো, এই ওখানে কিন্তু ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে এগুলো ফেরিক এবং আঁচ। তো মনে রাখবা, যখন যোজনী সংখ্যাটা কম হবে তখন হবে আঁচ, আর যখন যোজনী সংখ্যা বেশি হবে তখন হবে ইক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা পরের লেসনে বাকি তিনটা যে বাকি থাকলো, এই তিনটা নিয়ে আলোচনা করব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই, বাই।